নমস্কার। আজকের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে দুটি বিষয়, একটি এদেশের বিষয়, এই রাজ্যের বিষয়, আর একটি আন্তর্জাতিক বিষয়। বলাই বাহুল্য, দুটি বিষয়ই আর্থসামাজিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত। তবে প্রথম বিষয়টিতে হেরে যাওয়ার কাহিনী, হেরে যাওয়ার ইতিবৃত্ত, যেটা আমি বহু আগেই লকডাউনের সময় আশঙ্কা জানিয়েছিলাম। প্রথম বিষয়টি কি, আজ প্রাথমিক মামলার রায় হতে চলেছে। সেই রায় চূড়ান্ত কিনা, কতটা চূড়ান্ত, কি বিষয়, সে বিষয়ে অনেকেই অপেক্ষা করছেন। আপনারা জানেন ৩২,০০০-এর যে মামলা, এটি প্রথম অংশে আলোচনা করব। দ্বিতীয় অংশে থাকছে এক লড়াকু চিকিৎসকের উপাখ্যান, যিনি করোনা আবহে লড়াই করে হাজার হাজার শিশুকে, হাজার হাজার মানুষকে বাঁচিয়েছিলেন করোনা মৃতের থাবা থেকে, করোনা ভ্যাকসিন থেকে বাঁচিয়েছিলেন। একজন প্লাস্টিক সার্জন, উটার, মার্কিন প্রদেশের, মার্কিন যে স্টেট উটা, তারই এক বিশিষ্ট প্লাস্টিক সার্জন মাইকেল কর্ক মুর, তার কথা আজ তুলে ধরব দ্বিতীয় অংশে। এর কথা আমি পুরনো প্রথম চ্যানেলের কিছু ভিডিওতে বলেছিলাম, তার পক্ষ নিয়েছিলাম। তখন তো সবাই আমাকে, উল্লেখযোগ্য মানুষই তখন পাগল উন্মাদ ভাবতেন যে এরকম মানুষকে কেউ সমর্থন করতে পারে। তো যাই হোক, আজকে তার যে লড়াই, সেই তার সুফল মিলেছে এবং তিনি এখন কি অবস্থায় আছেন সে বিষয়ে আলোকপাত করব এই ভিডিওতে। দুটি বিষয়ই রিলেটেড, কারণ দুটি বিষয়ই নতুন বিশ্ব ব্যবস্থাকে কায়েম করার যে রিসেট প্রক্রিয়া, তারই অঙ্গ। একদিকে মধ্যবিত্তের বিনাশ, সরকারি ক্ষেত্রকে ধ্বংস করে, এবং কর্পোরেট যে মিডল রাঙ্গের যে চাকরি বাকরি, সেগুলো আস্তে আস্তে চলে যাবে, যাচ্ছেও। লে অফ আপনারা শুনতেই পাবেন। এআই রোবোটিক্স সেই কাজগুলো করবে, অর্থাৎ মধ্যবিত্তের বিনাশ যে কর্মসূচি, শুধু টপ থাকবে আর ভাতাভোগী বটম থাকবে। তো তার যে ছক হিসেবে, যেমন এই শিক্ষকদের বিদায় জানানোর বিভিন্ন রকম কৌশল আদালতকে কাজে লাগিয়ে দুর্নীতিকে শিখণ্ডী করে, সেই প্রক্রিয়াটিও এই নতুন বিশ্ব ব্যবস্থার একটি অংশবত্র, এজেন্ডার একটি অন্যতম এজেন্ডা। ঠিক তেমনই ভ্যাকসিন দিয়ে, নতুন নতুন ভ্যাকসিন দিয়ে প্যান্ডেমিক ঘোষণা করে, হুকে ব্যবহার করে, রাজনৈতিক দলকে ফান্ডিং করে, সরকারকে হাইজ্যাক করে, যাতে করে ডিপপুলেশন করা যায় এবং মানুষ, যুব সমাজ কাজ চাইতে না পারে, কাজ করার ক্ষমতায় যাতে হারিয়ে যায়, শারীরিক শক্তি হারিয়ে যায়, আর পটল তুললে তো কোনো কথাই নেই। তার জন্য যে ভ্যাকসিন কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা চিকিৎসক সার্জন মাইকেল কার্ক মুর। অর্থাৎ দুটোই আসলে কিন্তু একই মুদ্রার দুটি পিঠ মাত্র, তাই একই সাথে আলোচনা করছে। আজকে প্রাইমারি মামলার রায় কি, ওই যে আপনারা জানেন ৩২,০০০ নন ট্রেন্ড অপ্রশিক্ষিত শিক্ষককে আলাদা করে করা হয়েছে, ভাগ করে নেওয়া হয়েছে, ডিভাইড অ্যান্ড রুল, এবং তাদেরকে এই বিষয়গুলো বহু আলোচনা করা হয়েছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আজ নাকি দুটোর সময়, অর্থাৎ সময় হয়ে গেছে, এখন যদি সময় মতো মামলাটি উঠে থাকে, আলাপ আলোচনার পর্যালোচনা চলছে, তো তার রায় আসার কথা। তো সেই রায়ের জন্য এই প্যানেলে যারা রয়েছেন, এই ৩২,০০০-এর মধ্যে যারা রয়েছেন, তাদের প্যালপিটেশন বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই বুক ধুকপুক করছে, কি হবে, কি হতে চলেছে।
বিকাশ বাবু সহ বেশ কিছু যারা বঞ্চিত পক্ষের আইনজীবী, বঞ্চিত পক্ষ, হ্যাঁ ভাবুন বঞ্চিতদের জন্য ওদের কত দরদ, হ্যাঁ সিলেক্টিভ, কখন কোন বঞ্চিতকে কাজে লাগাতে হবে সেটা সরকার পক্ষও জানে, বিরোধী পক্ষও জানে। রিসেট করতে গেলে এটা অত্যন্ত জরুরি। তাই এই যে পথে বসে থাকা বঞ্চিত, মানে যারা দুর্নীতির অভিযোগ এনেছে মামলা, এখানে প্রিয়াঙ্কা নস্করের নাম শোনা যাচ্ছে, যাই হোক এরকম আপনারা জানেন মামলাকারী হিসেবে। তো সেই ক্ষেত্রে এই বিকাশ বাবু এবং তার যে উকিল রয়েছেন সঙ্গে, যারা এই বঞ্চিতদের পক্ষে যারা লড়াই টড়াই করছেন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে, কারণ দুর্নীতি হয়েছে বলেই তো এত বঞ্চিত মানুষ রয়েছে, প্রার্থী রয়েছে, নইলে তাদের চাকরি হয়ে যেত, তারাই যোগ্য, যারা পেয়েছেন তারা অযোগ্য, মানে ব্যাপার দুর্নীতি পরায়ণ। প্যানেল ধরে আগেও তো সেরকম হয়েছে এসএসসির ক্ষেত্রে, কোনো সুনির্দিষ্ট প্রমাণ অভিযোগ কিছুই নেই, সুনির্দিষ্টভাবে কিচ্ছু নেই, শুধু হাওয়ায় হাওয়ায় পুরো প্যানেলটাকে বিসর্জন দেওয়া হলো, ঢাকি রয়ে গেল, ঢাকি সহ বিসর্জন নয়, এটা ঢাকের বিসর্জন, ঢাকি তো থেকেই যাবে। ঢাকিকে কি বিসর্জন দেওয়া যায়? ঢাককে বিসর্জন দেওয়া হয়েছে। তো এবারও কি তাই ঘটবে, এই আশঙ্কাতে অনেকেই প্রহর গুনছেন। স্বাভাবিক, তাদের পরিবার আছে, বেঁচে থাকতে হবে, সুপ্রিম কোর্টের সংবিধানের রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুডের যে রক্ষা কবচ, সেটা কোথায়? কোন উকিল তার কথা বলছে আমরা জানি না। চাকুরি যারা করছেন শিক্ষক মহাশয়, তাদের মধ্যেও কোনো একতা নেই, ঐক্যবদ্ধ প্রতিবাদ নেই, বড়জোর অনশন পর্যন্ত, তাও ভাগে ভাগে। একটা মারমুখী, প্রত্যেক আমি বারবার করে বলি, একটা অ্যাগ্রেসিভ প্রতিবাদ না থাকলে এটা করতে পারত না। মুরগি নরম মাটিতে আঁচড়ায়, এটা আমরা জানি, তাই তো? শক্ত মাটিতে পাথরে মুরগি দাগ কাটতে পারে না। ব্যাপারটা সর্বক্ষেত্রেই সত্য। কিরকম দেখুন, রায় কি হতে চলেছে সে বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই, আমি এটা বলবো না এখন। আপনারা জানেন আমার আগেকার যে ভিডিওগুলো পাশাপাশি রেখেছি, কি প্রক্রিয়া চলছে, রিসেট প্রক্রিয়া কেন চলছে, সবই কিছু বলেছি আমি। কি উদ্দেশ্যে সরকারি ক্ষেত্রকে ধ্বংস করা হবে, শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন, প্রাইভেটাইজেশনের প্রক্রিয়া চলছে ধাপে ধাপে, অনেকটা এগিয়ে গেছে। তো সেই প্রক্রিয়াতে কি হতে পারে সেটা আমি আগেই বলেছি, বহু আগেই সতর্ক করেছি, যখন শিক্ষক সমাজের 99.99% স্টে হোম স্টে সেফ করে চলেছিলেন, বিশ্বাস করছিলেন, এবং তারা পোস্ট দিচ্ছিলেন এবং ডিপিতে লিখছিলেন আই এম ভ্যাকসিনেটেড লিখছিলেন। অনেকে আবার পোস্ট দিচ্ছিলেন আই এম স্টেইং হোম, আই এম সেভিং লাইভস। তো তাদের জীবনই এখন বিপন্ন। তারা বলছিলেন আমরা ঘরে থেকে অন্যদের জীবন বাঁচাচ্ছি। এখন তাদের জীবনই এখন সবচেয়ে বেশি বিপন্ন। তখন আমি বলেছিলাম যে লকডাউন পিরিয়ডে যারা ভালো আছেন, অপেক্ষাকৃত মাইনে টাইনে যাদের হচ্ছে, যাদের পরিশ্রম করতে হচ্ছে না সেভাবে আগের মতো, ঘরেই থাকছেন, সবচেয়ে বেশি ছুটি উপভোগ করছেন যারা, সেই সময় স্কুল 2 বছর ছুটি ছিল আপনারা জানেন, সব মিলিয়ে প্রায়। তো তারাই কিন্তু আনলক পিরিয়ডে সবচেয়ে বেশি বিপদে পড়বেন। আনলকটা করার পরে তাদের পেছনে লাগতে হবে, কারণ লকডাউন হলে তো আদালত কাজ করবে না। আদালতে আপনারা যাবেন কি করে, উকিলেরা যাবে কি করে, অত অত লোকজন যাবে কি করে, আদালতটা তো খোলা থাকতে হবে রে বাবা। তাই আনলক পিরিয়ডে এই কাজগুলো সেরে নেওয়া হবে, বহু আগেই বলেছি, তাই তো? আর অন্যান্য কাজও চলছে, দেখতেই পাচ্ছেন, হকার উচ্ছেদ থেকে শুরু করে। তো এই ব্যাপারটা খুব সংক্ষেপে বলি যে মধ্যবিত্তের বিনাশ নতুন বিশ্ব ব্যবস্থার একটা অন্যতম এজেন্ডা, এবং ভাতার নির্ভর সমাজ গড়ে তোলা। কারণ এত লোক ওদের লাগবে না, এবং জীবন জীবিকাকে পরিচালনা করার উপযুক্ত মাইনে, স্যালারি ওরা দিতে পারবে না বা দেবে না। তাই দেখুন, খেয়াল করে সর্বক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রেও দেখুন, রেলের ক্ষেত্রেও দেখুন না কেন, সংক্ষেপে সবচেয়ে বেশি নিয়োগ আমাদের কেন্দ্রীয় সরকার হিসেবে যদি আমরা ধরি, বা গোটা দেশের সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট রেল দেয়, ট্রেন দেয়, রেলওয়ে দেয়, ইন্ডিয়ান রেলওয়ে দেয়,
তাই তো? তো সেক্ষেত্রে এখন কি নিয়োগ হচ্ছে, সেগুলো কি হয়ে যাবে? টপ লেভেলের ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু করে এই পোস্টগুলো বা তার অফিসার র্যাঙ্কের পোস্টগুলো থাকবে, কারণ তাদের দিয়েই তো রূপায়ণ করতে হবে ব্যাপারগুলোকে, ওরা থাকবে। আর একদম লোয়েস্ট লেভেল ধরুন যারা রেলের ট্র্যাকে গ্রুপ ডি, ওটা তো আর রোবট দিয়ে রেলের ট্র্যাক ঠিকঠাক করবে না মশাই, অনেক খরচা পড়ে যাবে রোবট চালানো সেখানে, তাই তো? তো সেখানে এই কাজগুলো, মাল বাওয়ার কাজগুলো, রেল লাইন মেরামতের কাজ, এইগুলো কাজ মানে ট্র্যাক ডিউটির এই কাজগুলো, যেগুলো গ্রুপ ডি ধরনের কর্মচারী অর্থাৎ একদম লোয়েস্ট লেভেল, তাদের দরকার হবে। অফিসেও দেখবেন টপ লেভেলের লোকজন থাকবে যারা ম্যানেজমেন্টে আছে, এবং ম্যানেজমেন্টের পরে যারা সরাসরি মানে দালালি, মানে দালাল বলবো না আর কি, বড় আর কি, যাই হোক, দালাল শব্দটা আমি সবসময় নেগেটিভলি ব্যবহার করি না, তবে ব্যাপারটা নেগেটিভ হয়ে গেছে, যদিও অনেকের টাইটেল পদবি দালাল হয়ে থাকে, কিছু কম মনে করবেন না, আসলে শব্দটা এমন হয়ে গেছে। তো যাই হোক, তো সেখানেও দেখবেন ম্যানেজমেন্ট থাকবে, এবং ম্যানেজমেন্টের পরের যে স্টেপ, সেখানে কিছু কর্মচারী থাকবে, বাকি সব এআই, ক্লারিক্যাল যে ক্যাডারগুলো বা কিছুই থাকবে না, সব এআই হয়ে যাবে। এআই দিয়ে দেখাশোনা হবে, মেশিন লার্নিং দিয়ে কাজকর্ম হবে বিভিন্ন কর্পোরেট অফিসে। কিন্তু লোয়েস্ট লেভেল কিন্তু লোক লাগবে, কি ঝাড়ুদার, সাফাই কর্মী। আরে একটা অফিসে তো বাথরুম থাকে, টয়লেট থাকে, পরিষ্কার করতে হয়, সেগুলো কি সব রোবো দিয়ে হবে? সেটা আবার অনেক খরচা পড়ে যাবে, সমস্যা, তাই তো? তাহলে ওই ক্ষেত্রে কিন্তু লোকজন ওদের লাগবে একদম বটম লেভেলে, ওই আর কি, ঝাড়ুদার, ওই ধরনের মাল, মানে যে কাজগুলো ফিজিক্যাল লেবারের কাজ, সেই কাজগুলো কিছু ওদের থাকবে আর কি, সে অর্থাৎ সেক্ষেত্রেও গ্রুপ ডি আর কি। কি বোঝাতে পারলাম? তাহলে এই যে মাঝে থাকা লোকজন, সেটা রেলই বলুন বা কর্পোরেট অফিসই বলুন, তারাই তো মধ্যবিত্ত। শুধু মাঝে থাকে বলে মধ্যবিত্ত নয়, উপার্জনের দিক থেকে তারা যে মাইনেটা পায়, একটা কর্পোরেট অফিসের যে সিইও বা ম্যানেজারিয়াল পজিশনে যারা আছেন, তারা যে মাইনে পান, তো একজন মাঝামাঝি যে কর্মচারীগুলো ছিলেন, এখন ছিলেনই বলবো, আছেন এখনো কেউ কেউ, আগামীতে থাকবেন না, তাদের স্যালারি কি এক লেভেলের? মোটেই নয়, তাই তো? তো তাহলে এই যে সেকশনটা, সরকারি বলুন বেসরকারি বলুন, সর্বক্ষেত্রে থেকে সব জায়গা থেকে তারা কিন্তু আউট হয়ে যাবে, থাকবে না। আমি এই বিষয়ে আপনি প্রদেশ মাইতি একটি প্রশ্ন করেছেন, এই আগামী জীবিকা নিয়ে আমার ইউটিউবে, এই চ্যানেলেই, মানে এটা তো ইউটিউবেও থাকবে, আমার দুটি বা একাধিক ভিডিও আছে, আগামীতে কি কি জীবিকা আপনি বাঁচতে পারেন সেটা দেখে নিন। ধন্যবাদ। তো তাহলে এই জীবিকাগুলো মধ্যবিত্ত, মানে সরকারি ক্ষেত্রে বলুন বেসরকারি ক্ষেত্রে বলুন, যে মধ্যবিত্তের একটা অংশ, বড় উল্লেখযোগ্য 90% থাকবে না, ধাপে ধাপে এলিমিনেট হয়ে যাবে, তাদের দরকার নেই বলে। তো সেই প্রক্রিয়াই তো এখন চলছে। বহু আগেই আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম এজেন্ডা মধ্যবিত্তের বিনাশ, শুধু টপ আর বটম থাকবে, টপের অনুগ্রহে বটমকে বাঁচতে হবে। বহু পুরনো পোস্ট, সেই প্রক্রিয়া চলছে। তো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক মিডিয়া জানাচ্ছে যে বিকাশ বাবুরা বা যাই হোক যেসব উকিল টুকিল রয়েছেন আর কি, তারা নাকি পুরো প্যানেলকেই বাতিলের কথা আবেদন করবেন, প্যানেল বাতিলেরই আবেদন করবেন, এমনটাই শোনা যাচ্ছে, বা নিয়োগ বাতিলের আবেদন করবেন, অর্থাৎ হরে দরে এসএসসিতে যেটা হয়েছিল সেটাই এখানে হবে, কারণ দুর্নীতি হয়েছে তো। আর বিচারক কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তপব্রত চক্রবর্তী মহাশয় জানিয়ে দিয়েছেন, আপনারা জানেন, সেসব ভিডিও খবর আপনাদের কাছে পৌঁছে গেছে। কি জানিয়েছেন? যে আমি বিচারক হয়ে চুপ করে দেখব, দুর্নীতি হয়েছে জেনেও আমি চুপ থাকবো? নিশ্চয়ই থাকবো না, ব্যাপারটা এরকমই। এবং তিনি সেটা বলেও দিয়েছেন যে কে এই সুবিধে নিয়েছে, মানে দুর্নীতির সুবিধে নিয়েছে, কে নেয়নি, এটা মানে এটা এটা বিচার করতে গেলে এটা 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 এটার কারণে
আমি তো চুপ করে থাকতে পারি না। অর্থাৎ আলটিমেটলি সুরটা এরকমই যে আপনি যদি এই প্যানেলে থাকেন, আপনি যদি যোগ্য মানে ঠিকঠাক পদ্ধতিতেও আপনি নিযুক্ত হয়ে থাকেন, তা সত্ত্বেও কিন্তু আপনি নিস্তার পাবেন, বেঁচে যাবেন, এমন কোনো কিন্তু গল্প সেখানে নেই। অর্থাৎ ওই একই সুর কিন্তু আমরা শুনতে পাচ্ছি, তাই অনেকেরই প্যালপিটেশন, হার্টবিট বেড়ে গেছে। সেটা একান্তই স্বাভাবিক, কারণ এখানে কতগুলো প্রাণ জড়িত আছে, তাই নয় কি? জীবন জড়িত আছে। কিন্তু এমনটা কি সব ক্ষেত্রে হচ্ছে? এখানেই প্রশ্ন করুন। আদালতের রায় আপনারা মস্তকে মেনে নিচ্ছেন, সংঘবদ্ধ প্রতিবাদ করছেন না, অ্যাগ্রেসিভ প্রতিবাদ করছেন না, মারমুখী হচ্ছেন না, হওয়া উচিত। আপনারা যান না হকারদের পর্যন্ত, তাদের যখন উচ্ছেদ করা হয়, বেআইনি হকার তারা নাকি রেলের জায়গায় বসে আছে, বিভিন্ন জায়গায়, তাও 90% ক্ষেত্রে কিন্তু তারা পুলিশের সঙ্গে তারা হাতাহাতি করে, রেজিস্ট করে, চেষ্টা করে। তো তারা কি মাথা নত করে মেনে নেয় তাদের জীবিকা হারানোটাকে? না, তারা কিন্তু লড়াই করে। তাই তাদেরকেও প্রশাসন সমছে চলে, কারণ তারা পাল্টা দিতে পারে, এমন নজির বহু আছে। তো তাই দেখবেন আনোয়ার রোডে চুপি চুপি দুদিন আগেই গভীর রাতে, মানে না বলে হঠাৎ করে আগাম নোটিশ দিলে তো ওরা আবার অসংগবদ্ধ হয়ে রেজিস্ট করবে, তাই 300-400 স্টল, খাবারের স্টল মূলত ভেঙে দেওয়া হয়েছে। কারণ ওটা নাকি কয়েক বিঘে জায়গা, সেটা নাকি বেআইনি ভাবে দখল করেছিল ওরা, হকারেরা, মানে সাধারণ মানুষের। তাই তো, অর্থাৎ তাদেরকেও কিন্তু নোটিশ না দিয়ে এখন এটাই পলিসি হয়েছে, আগাম জানালে ওরা সংঘবদ্ধ প্রতিবাদ করতে পারে বলে গোপনে চুপি চুপি ভেঙে দাও। হায় রাষ্ট্র, হায় সংবিধান, হায় জীবন, হায় জীবিকা। আর আদানি আম্বানিরা লক্ষ কোটি বেআইনি কাজকর্ম করেও বেঁচে থাকে, দিব্যি থাকে, বহাল তবিয়তে থাকে, জঙ্গলের পর জঙ্গল সাফ করে দেয়। অথচ সাধারণ মানুষ, আপনি একটা গাছ কাটতে গেলে আপনার নিজের এলাকায়, নিজের জমিতে যদি আপনি একটা গাছ কাটতে চান, বন দপ্তর আপনাকে হ্যারাস করে, আপনাকে অনুমতি নিতে হয়। হ্যাঁ, তাই তো। অর্থাৎ কি হলো ব্যাপারটা? সেই একই ব্যাপার, আবহমান কাল ধরেই চলেছে। এখন একটু বেশি হচ্ছে, আগে তবু একটু বিচার টিচার ছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? বেআইনি কাজকর্ম টপ লেভেলে থাকলে আপনি যত খুশি করতে পারেন, কিন্তু যত আপনার লেভেলটা কমবে এবং যত আমি তথাকথিত ভদ্র হবেন, শিক্ষিত হবেন, মার্জিত হবেন, অবিডিয়েন্ট হবেন, তত বেশি আপনাকে পায়ের তলায় পিষে মারা হবে। ওই যে আমি বহু আগেই লিখেছি, যত বাধ্য তত বদ্ধ। বাধ্য মানে কি? অবিডিয়েন্ট। আর বদ্ধ মানে কি? স্লেয়েবল, যাকে বধ করা যায়। তাই যত বাধ্য হবেন তত বদ্ধ হবেন, আর জীবনটা বদ্ধ ভূমিতে পরিণত হবে। তাই ওরা শিক্ষিত লোককে ভয় পায় না। হুম, অশিক্ষিত লোকজনকেই ওরা একটু বেশি ভয় পায়, মানে কম অশিক্ষিত, মানে কম শিক্ষিত আর কি। এটাই বাস্তব। কারণ হ্যাঁ, ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। তো তাহলে দেখুন আরো একটা উদাহরণ, আদানি আম্বানি বিল গেটসের কথা বাদ দেন, এরা তো প্রতিদিন প্রতি মুহূর্তে আইন ভাঙে এবং সেটা অর্থ দিয়ে, ফান্ডিং দিয়ে সেটাকে চাপা দিয়ে দেয়। এর ব্যাপারে আসি। এই যে আদালত, যে আদালতের রায় শিক্ষকেরা মুখ বুজে মেনে নিচ্ছেন, সেই আদালতের রায় কি বাননিয়া মানছেন? মানে আমাদের মুখ্যমন্ত্রী কি মানছেন? একের পর এক আদালতের রায়কে তিনি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলেছেন। এর ক্ষেত্রেই বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, কই তাকে তো, তার চাকরি তো যাচ্ছে না। এটা তো একটা চাকরি এক ধরনের, তাই না? যদিও অন্য গোত্রের। তো ওনাকে তো কোনো আদালত মানে অবমাননার কারণে, আদালতের রায় না মানার কারণে শাস্তি দিচ্ছে না। দিচ্ছে কি? দিচ্ছে না।
কেন দিচ্ছে না? ও যে টপ লেভেল, হাতের কাছে একটা গরম গরম উদাহরণ আছে, বহু উদাহরণ অতীতে আছে, আর একটি উদাহরণ দেওয়া যাক। এটা কি? ওই যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার কথা ছিল, প্রথমে বিচারক বললেন 50%। ওই যে পুরনো একটি মামলা, শুধু শিক্ষক নয়, সরকারি কর্মচারীর, পুরো রাজ্য সরকারি কর্মচারীদেরকে কেন্দ্র করে যে মামলা, পুরনো মামলা। তো সেই মামলাতে বহুদিন ধরে সেই মামলা চলছে, সেই ক্ষেত্রে বিচারক বললেন যে অন্তত 50%, পুরোটা তো পারবে না। তখন সরকার বলল এত তো দিতে পারবো না, হাজার হাজার কোটি টাকা লোন টোন করতে হবে, তো তাহলে কত, 25% মিটিয়ে দিন। 2025-এর সম্ভবত 13ই মে, মে মাসে আর কি, 13ই মে বা 16ই মে, হ্যাঁ 13ই মে এরকমই হবে। তো এই বলা হলো সরকারকে যে 4 সপ্তাহের মধ্যে আপনারা জানান কি পদক্ষেপ নিলেন। 4 সপ্তাহ, 13ই জুন সেই 4 সপ্তাহ শেষ হয়ে গেছে। কোনো উচ্চবাচ্য আছে সুপ্রিম কোর্টের? কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে? না, কিছুই জানানো হয়নি এখনো পর্যন্ত। যে খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলুন বা কোনো জায়গায় বলুন, এই 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে সরকারের যে তথ্য জানানোর কথা ছিল, আদালতকে যে উত্তর দেওয়ার কথা ছিল, সেটা কিছুই নেই, কোনো কিচ্ছু নেই, সব চুপচাপ। তাহলে কেন সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ নিচ্ছে? এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এত এত কর্মচারীর জীবন জীবিকা জড়িত, প্রাপ্য জড়িত, ন্যায্য অধিকার জড়িত, তো সেই ক্ষেত্রে কেন রাজ্য সরকার এটাকে গুরুত্ব না দিয়ে কিছুই করলেন না, চুপচাপ আছেন মুখে কুলু পেটে? তাহলে সেই ক্ষেত্রে তো আদালত অবমাননায় হচ্ছে তো, তাহলে সেক্ষেত্রে কেন কিছু হচ্ছে না, ব্যবস্থা হচ্ছে না কেন? ওই যে টপ লেভেল যারা সব একসাথে কাজ করছে। আপনারা ভাবছেন সুপ্রিম কোর্ট আলাদা, বিজেপি আলাদা, লাল আলাদা, সবুজ আলাদা, আদালত আলাদা। না না না, একই ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে ব্যাকুল। একই সব, সব ওরাই করছে, ওরাই এই বিভিন্ন রকম দপ্তরগুলো করে আমাদেরকে বিভ্রান্ত করে। আমরা ভাবি যে এটা ওই করছে, ওটা ওই করছে, সেটা সেই করছে। আসলে আসল লক্ষ্য একটাই, সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে। আর তাই যাদেরকে দিয়ে এই ছাঁটাই প্রক্রিয়াগুলো চালাতে হবে, সেই সরকার একটা বড় ভূমিকায় আছে। সরকার তাকে কি উৎখাত করলে চলে? তাকে তো রাখতে হবে। তাই আদালত ছাড় দিয়েই চলেছে, একটির পর একটি ছাড় দিয়েই চলেছে। হ্যাঁ রাজেশ বাবু, ছাড় দিয়েই চলেছে। মাঝখানে এক বিচারপতি বলেছিলেন যে এই মন্ত্রিসভাকে গ্রেপ্তার করে তদন্ত করা উচিত সিবিআই কে দিয়ে। পরে আবার সুপ্রিম কোর্ট এসে বলল যে না না না, ওটা করা যাবে না, এটা সংবিধান বিরোধী হবে, অমুক তমুক, এতে রাজ্য সরকারের হস্তক্ষেপ হবে, কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়ে যাবে, করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ভালো কথা, সংবিধান অবমাননা হবে। তো যখন ওদের দরকার পড়ে, তোরা মণিপুর থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, বহু উদাহরণ আছে, সেখানে ওরা কিন্তু সংবিধান অবমাননা করে দেয়, করে রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা জারি করে দেয়। তখন হয় না অবমাননা? অর্থাৎ এখন করা যাবে না, কারণ এজেন্ডাটা চালাতে হবে। সিম্পল ব্যাপার, এটা এটা সিম্পল বিশ্লেষণ, পর্যবেক্ষণ, তাই তো, তাই করা যাবে না। আর ছাঁটাইয়ের সময় সরকারি কোনো রকম নির্দিষ্ট প্রমাণ ছাড়া ছাঁটাইয়ের সময়, প্যানেলের বাতিল করার সময় সংবিধান থাকে না, তখন রাইট টু লাইফ আর লাইভলিহুড থাকে না, উবে যায়। যখন যেটা দরকার পড়বে তখন সেটাকে ওরা কাজে লাগাবে। আর জনগণও তাই। সমস্যা এখানে। তাহলে কি দেখতে পেলেন খুব সংক্ষেপে, যে আদালতকে আপনারা হোলি কাউ মনে যেভাবে ভ্যাকসিনকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ভ্যাকসিন হলো পবিত্র, যার বিরুদ্ধে কথা বলা যায় না, বিজ্ঞানের একেবারে চূড়ান্ত উদাহরণ হলো ভ্যাকসিন। তাই ভ্যাকসিনে কত লোক অসুস্থ হচ্ছে, কত লোক চলে যাচ্ছে, মরে যাচ্ছে, সেগুলো বলা যাবে না।
রুম ইন দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, যেমন ঘরের মধ্যে হাতি থাকলেও হাতিটা হাতি দেখছেন বলা যাবে না, এটা একটা ইডিয়াম, খুব ইন্টারেস্টিং ইডিয়াম। ওটাকে ওই হাতির কথা বললে আপনি বিপদে পড়তে পারেন, আর তাই হাতিটা দেখেও আপনি না দেখার ভান করে বসে থাকুন, ইগনোর করুন। এইটাই হলো পলিসি। তাই বুদ্ধিজীবীরা সেটাই করে চলেছেন, দালাল মিডিয়া সেটাই করে চলেছে। তাই তো তাহলে কি দাঁড়াচ্ছে? ওটাই দাঁড়াচ্ছে যে আদালত হচ্ছে হোলি কাউ, মানে ভ্যাকসিনের বিরুদ্ধে যেমন কিছু বলা যায় না, আদালতকেও শিরোধার্য করে রাখতে চলতে হবে। আর সেটাকেই আপনারা মেনে নিয়েছেন, কিন্তু সবাই তো মানছে না, মাননীয়া তো মানছেন না আদালতকে, ডিলে করছেন সময়ের পর। এবং এই যে এত সব অবমাননা হচ্ছে, এত কিছু হচ্ছে, বহু উদাহরণ আছে অতীতে। তো তার জন্য আদালত কি কোনো ব্যবস্থা করেছে, কোনো পদক্ষেপ নিয়েছে, কোনো ওয়ার্নিং দিয়েছে, বা কোনো কিছু কাউকে গ্রেপ্তার করেছে বা নির্দেশ দিয়েছে? না। তাহলে আদালতের রায় কি করে মানে সবার জন্য প্রযোজ্য হলো? হচ্ছে কি? হচ্ছে না। তাহলে আপনি কোথায় আছেন, কোন লেভেলে আছেন, কোন স্তরে আছেন, তার উপরে নির্ভর করবে আদালতের রায় আপনাকে কতটা প্রভাবিত হবে, করবে। ডিপেন্ডস অন ইউর মাসেল পাওয়ার, মানি পাওয়ার, মেনলি মানি পাওয়ার। ওটাই হলো সব কিছু করে দেয়। আপনি মানি দিয়ে মাসেল কিনতে পারেন, কিন্তু মাসেল দিয়ে মানি কিনতে পারেন না। পারেন কি? মাসেল, মানি পাওয়ার। তো সেটাই ফান্ডিং, তো সেটাই সবকিছু করছে। শুনুন, এটা ফালতু এরকম না বলে একটুখানি আমরা মানে একটু পর্যবেক্ষণটা একটু মানে মননশীল ভাষায় করতে পারি। এটা তো শুধু এখন নয়, একটা সময় এতটা ছিল না, তখন কিছু কিছু ভালো মানুষ প্রশাসনে ছিলেন। রাজতন্ত্রের সময়ও দেখুন না কেন, অশোক, চণ্ডাশোক থেকে যে মিথ আছে, যাই হোক না কেন, যে অশোক বলতে যেটা আমরা ছবিটা পাই, আমি বিতর্কে যাচ্ছি না, বা হর্ষবর্ধন, তো তিনিও তো রাজা ছিলেন, তারাও তো রাজা ছিলেন। তো তাদের আমলে যে বিচার ব্যবস্থা ছিল, তো অত্যাচারী রাজাদের সময় কি একই বিচার ব্যবস্থা ছিল? নিশ্চয়ই ছিল না, তাই না? অর্থাৎ কারা ক্ষমতায় আছেন, কারা কন্ট্রোল করছেন, কাদের উদ্দেশ্য কি, প্রলোভন, তাদের লক্ষ্যটা কি, সেটাই ম্যাটার করে। তো যাই হোক, তাহলে এখানেও যদি যদি বলছি এখনো কাগজে কলমে, সেটাই বলা উচিত। তো সেই ক্ষেত্রে শিক্ষকেরা কি, হ্যাঁ, মেনে নেবেন, কোনো সন্দেহই নেই। টপ লেভেল হলে আলাদা কথা। তারা সিবিআই বলে, স্যার আপনাকে কিছু প্রশ্ন করব, একটু যাব, মানে পারমিশন নিয়ে প্রশ্ন, সিবিআই সেখানে, আপনি যদি সেই লেভেলের লোক হন, আপনার বাড়িতে সিবিআই সরাসরি যেতে পারে না, আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পারমিশন নিয়ে সিবিআই যাবে আগে। হ্যাঁ, এটাই হলো মানি পাওয়ার, যেটা বাস্তব। তো এক্ষেত্রেও তাই হবে, কোনো মানে সংঘবদ্ধ প্রতিবাদ হবে না। দেখবেন এই দল এই বলবে, সেই দল এই বলবে, ওরা বলবে আমরা যোগ্য, ওরা ওরা অযোগ্য, আমরা এইভাবে করে খেয়ে করে, মারামারি করে, খেয়ে করে নিজেদের মধ্যে নিজেদেরকেই আপনারা দুর্বল করে ফেলবেন। সেটা ঘটছে, কিন্তু টপ লেভেলে কিন্তু কিছু নেই, সব একই লক্ষ্যে এগিয়ে চলেছে। তো যাই হোক, মনে জোর রাখুন, আর সংগঠনে চাঁদা দিয়ে নিজেদের নিঃস্ব করবেন না, কারণ ওই একই লক্ষ্যে সবাই এগোচ্ছে। সংগঠনগুলো সেই কারণেই তৈরি করা হয়েছে। এবং এরা এই যে নজিরবিহীনভাবে আদালত অবমাননা হয়ে চলেছে, শাসক দল করছে বা প্রভাবশালী ব্যক্তিরা করছে, তাদের বিরুদ্ধে এদের কোনো প্রতিবাদ নেই, গর্জন নেই, শুধু টাকা তোলা। তো টাকা আপনারা কি দেবেন না দেবেন আমি আপনাদের বলতে পারি না, তবে ভাবুন, ভাবুন। আলটিমেটলি এমন নয় যে আপনারা মানে পুরো মানে এই প্যানেলটা অনেকগুলো ভাগ হয়ে গেছে, এই গ্রুপ, আমাদের ওই উকিল, আমাদের সেই উকিল, এই করে পুরো টাকা তোলা হচ্ছে বাজার থেকে, এবং অনেকে বেশ কোটিপতি হয়ে গেছেন। শুধু এই নয়, আরজি কর কাণ্ডকে কেন্দ্র করেও বহু মানুষ কামিয়ে নিয়েছে। তো এইসব চক্রে নাই বা পড়লেন, এমন তো নয় যে পুরো প্যানেল বাতিল হয়ে গেল,
করে দিল ওরা। আর আপনি খুব, আপনার গ্রুপটি মানে ধরুন আপনাদের 200 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে একজন উকিল আছেন, তো তাই নিয়ে এমন উকিল এমন ফাইট করলেন যে 200 জনের চাকরি হয়ে গেল, বাকিদের হলো না। মানে 31,800 হলো না, 32,000-এর মধ্যে 31,800 হলো না, আপনাদের 200 জনের হয়ে গেল, ভালো উকিল ছিল বলে। তাই এটা হবে? অসম্ভব, এসব হয় না, হয় না এসব। বদলি টদলি ক্ষেত্রে আটকে দেওয়ার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে একটা অন্য কেস, সেক্ষেত্রে হয়তো বদলি আটকানো গেল। এরকম অনেক উকিল দেখবেন শিক্ষক গ্রুপে বিজ্ঞাপন দেন এবং তাদের দালালরা বিজ্ঞাপন দেয় অমুকের বদলি আটকে দেওয়া গিয়েছে। সেটা একটা সময় ছিল, ওরা সেটা আদালত হতে দিয়েছে। এখন সারপ্লাস টিচার শুরু হোক, ভালো ঠিকঠাক করে শুরু হোক, তখন দেখবেন কি করে আপনি বদলি আটকান। এগুলো ওরাই খেলায় ভাবে এই তো উকিল করে দিল। আরে বাবা, ওটা ইন্ডিভিজুয়াল কেস। পুরো প্যানেলে আপনি যদি 200 জন মিলে একটা উকিল ঠিক করেন, আমরা 200 জনের চাকরি থাকবে, যেহেতু আপনি টাকা দিয়েছেন, বাকি থাকবে না। কোন রাজ্যে, কোন মূর্খের স্বর্গে বাস করেন? এটাই হলো বাস্তব। যাই হোক, এবারে আসছে সেই শ্রদ্ধেয় ডক্টর মাইকেল ক্লার্ক মুরের কথা। তিনি কি করলেন, তাকে কেন আমি সম্মান জানাচ্ছি এই ভিডিওতে। আসলে একটু পিছিয়ে যাই। করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, করোনা অমৃত, গোটা বিশ্বে। আমেরিকায় শুরু হলো ডিসেম্বর মাসে, 2020-র ডিসেম্বর। আমাদের দেশে শুরু হলো 2021-এর জানুয়ারির মাঝামাঝি, এরকম সময়। মানুষ লাইন দিচ্ছে, যার যেমন হোল্ড আছে সে আগাম ভ্যাকসিন পেয়েছে বলে গর্ব করছে। এই যে আমার একজন আছে, ভাইরা ভাই, স্বাস্থ্য বিভাগে চাকরি করে, ফোন করে আমি নিয়েই নিলাম। প্রথমে স্বাস্থ্যকর্মী, তারপরে পুলিশ, এইভাবে ব্যাপারটা হচ্ছিল। কিন্তু অনেক মানুষ আবার নিজের সোর্স অ্যাপ্লাই করে আগাম নিয়েছিলেন। তার সব গল্প আমি শুনেছি, তারা অনেকেই এখন আর নেই। তো যাই হোক, তো এইরকম একটা চরম চলছে আর কি। ভ্যাকসিন চাই, ভ্যাকসিন চাই, ভ্যাকসিন চাই, ভয়ঙ্কর অবস্থা, ধোয়া ধুই, স্যানিটাইজার, মাস্ক, ট্রেন বন্ধ, স্কুল বন্ধ, পথে ঘাটে পুলিশ, হাতে ডান্ডা, মাস্ক না পরলেই ঠান্ডা, এসব অনেক কাহিনী সেই সময় চলছিল। আমেরিকাতেও চলছিল। তখন বাইডেন ক্ষমতায়, আমাদের তখন মোদি ক্ষমতায়। তো আমাদের দেশে এরকম কোনো চিকিৎসক পাওয়াই গেল না, এই মাইকেল ক্লার্ক মুরের মতো পাওয়া গেল না। কিন্তু ওদেশে পাওয়া গেল, একাধিক পাওয়া গেল। তার মধ্যে মাইকেল ক্লার্ক মুর অন্যতম প্লাস্টিক সার্জন। কি করলেন? লড়াই করলেন। কিভাবে? তিনি 28,000 করোনা ভ্যাকসিন, অর্থাৎ সেই সময় আমেরিকায় মডার্না এবং ফাইজার, এই দুটো ডোজই, মানে এই দুটো কোম্পানি ব্র্যান্ডই দেওয়া হচ্ছিল মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন। স্বাভাবিক, তার কাছেও রোগীরা ছিল, তার তো কম রোগী নয়, তিনি একজন বিশিষ্ট প্লাস্টিক সার্জন। তখন সমস্ত ডাক্তারই ওই কাজটা করে চলেছিলেন, ভ্যাকসিন রেকমেন্ডেশন করে চলেছিলেন। আমাদের দেশেও দেখবেন বড় বড় তাবল দালাল ডাক্তার, এখন তারা দালালই আছেন, তাদের প্রতি ঘৃণা রইল। এবং আগামীতে মানুষ যে তাদের গণধোলাই দেবে, এই স্বপ্ন আমি দেখি। টপ লেভেলের ডাক্তার তারা, সাধারণ ডাক্তাররা বুঝতেই পারেননি, তারা তো হুয়ের নির্দেশ মেনে চলছিলেন, তারা নিজেরাও অনেকে চলে গেছেন। কিন্তু টপ লেভেলের দু একজন ডাক্তার, আমাদের রাজ্যের কথাই বলছি, দেশের কথা বাদই দিলাম, তারা এখনো বহাল তবিয়তে টিকে আছেন। এবং তারা যে নেননি সেটাও আমি ভালো করেই জানি, প্রমাণ চাইবেন না, এটা আমার ইনটিউশন। কারণ তারা টপ লেভেলের দালাল। টপ লেভেলের দালাল যে কোনো ক্ষেত্রেই তাদেরকে বাঁচিয়ে রাখা হয়, তাদেরকে ব্যবহার করবার জন্য, এটা ফিল্ম স্টারই হোক আর বিলিয়নিয়ারই হোক। তো যাই হোক, সেই সময় আমেরিকাতেও অনেক চিকিৎসক একই রকম ভাবে প্যানিকবাজি করছেন, ভ্যাকসিন রেকমেন্ডেশন করছেন। আমাদের দেশেও
হচ্ছে, সমস্ত পৃথিবীতেই হচ্ছে। কিন্তু ইউরোপ আমেরিকার কয়েকজন বিশিষ্ট চিকিৎসক তখন অন্য কাজ করা শুরু করলেন, উল্টো কাজ, অর্থাৎ স্রোতের বিপরীতে যাওয়া। কারণ তারা বুঝতে পেরেছিলেন, যারা সত্যিকারের ডাক্তার, যে তারা বুঝতে পেরেছিলেন যে মানুষকে বাঁচাতে হবে এই বিপদ থেকে। নিজে নিলাম না, বাকিদের নিতে বললাম, সর্বনাশ করলাম, এটা মানবতা নয়, এটা হিপোক্রেটিক ওথ নয়। মানুষকে বাঁচাতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তাই তারা নিজের জীবন জীবিকাকে দাঁওয়ে লাগালেন, বাজিতে ফেলে মানুষকে বাঁচানোর কাজে নেমে পড়লেন কতিপয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ। তার মধ্যে মাইকেল ক্লার্ক মুর অন্যতম। তিনি কি করলেন? সেই সময় বাইডেন ভ্যাকসিন ম্যান্ডেট আনার জন্য উঠে পড়ে লেগেছেন, দালাল বাইডেন। হ্যাঁ, তাকে ওই কারণেই আনা হয়েছিল, ভৌ ভৌ গুঁজে দেওয়ার জন্য আনা হয়েছিল। জো বাইডেন অশীতিপর। কি করলেন তখন এই মাইকেল ক্লার্ক মুর? উটার প্লাস্টিক সার্জন, তিনি 28,000 করোনামৃত ডোজ নষ্ট করলেন, ফেলে দিলেন, ডিস্ট্রয় করলেন, যা তার দায়িত্বে ছিল, মানে তার কাছে এসেছিল। কোটা পড়ে না সব কোম্পানির, সেগুলো রোগীদের দেওয়ার জন্য। হ্যাঁ, জানেন তো আমেরিকাতে আবার 6 মাস পর্যন্ত নেমেছিল করোনা ভ্যাকসিন গোজার যে বয়স। অনেক শিশুও সেখানে করোনা অমৃত নিয়েছে, আমাদের দেশেও নিয়েছে। অনেক বাবা মা অতি উৎসাহ ভরে দিয়েছেন। কম বয়সীদেরকেও দিয়েছেন, 12 বছরের নিচেও দিয়েছেন, সে খবরও আমার কাছে আছে। ভালোবাসা, আহারে ভালোবাসা, মগজহীন ভালোবাসা। যে কোনো ক্ষেত্রে ভালোবাসাই হোক, আর ঘৃণাই হোক, আর প্রতিশোধী হোক, আর স্নেহই হোক, জীবনী হোক আর জীবিকাই হোক, সবার ক্ষেত্রে দরকার মগজ, ব্রেন। ওটা না থাকলে সব শেষ, কোনো মূল্য নেই। ব্রেন, আপনি সর্বশ্রেষ্ঠ প্রাণী, আপনি নিজেকে মনে করেন মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। কি জন্য? গতির জন্য, শক্তির জন্য, কি জন্য? এইটার জন্য। তো সেটাই যদি আপনি ব্যবহার না করেন তো কি করবেন? তো মাইকেল ক্লার্ক মুর 28,000কে মানে করোনা ভ্যাকসিন ধ্বংস করলেন। আর কি করলেন তার ফলে? কি করলেন? তার ভ্যাকসিনগুলো দিলেন না, দিলেন স্যালাইন দিলেন দেখানোর জন্য। তারা কিন্তু জানতেই পারলো না অনেক মানুষ, ওই যে। আর যারা জেনে শুনে যারা ভ্যাকসিন অনেকেই আছেন যে তারা নিতেই চাননি, কিন্তু ওই যে লোকজন জেনে যাবে, সমস্যা। তাই বুদ্ধি করে উনি কি করলেন? স্যালাইন ওয়াটার ইঞ্জেকশনে দিচ্ছেন, দেখতে মনে হচ্ছে ওই একই। মিডিয়া পেছনে পড়েছিল তখন তো, তাই তিনি বুদ্ধি করলেন একেবারে ভ্যাকসিন গুলোকে তো আমি গোপনে ধ্বংস করলাম, কিন্তু যদি কিছুই না দিই তাহলে তো সমস্যা, জানাজানি হয়ে যাবে। তাই তিনি গোপনে সিরিঞ্জ ব্যবহার করে স্যালাইন ওয়াটার দেওয়া শুরু করলেন হাজার হাজার রোগীকে, এবং ফেক ভ্যাকসিন সার্টিফিকেট দেওয়া শুরু করলেন। আগে হ্যাঁ, ওই যে ভ্যাকসিন পাস, সেই সময়, এখন আর কোন কমে লাগে আমি জানি না, অনেকে আবার বাঁধিয়ে রেখেছেন কিনা জানাবেন। আপনারা তো ভ্যাকসিন সার্টিফিকেট আছে, আপনারা ওটা নিয়ে কি করছেন এখন? সেই সময় তো খুব মাদুলি করে নিয়ে ঘুরিয়েছেন, বেড়াতে ফেরাতে বেরিয়েছেন, সঙ্গে রেখেছেন একটা আলাদা স্টেটাস, আপনার ভালো ভালো লেগেছে অনেকটা। এখন কি লাগে আমি জানি না, এই সময় অনেকে এটা নিয়ে গর্ব করেছে এবং দেখাও তো লোকে, আমি ভ্যাকসিন সার্টিফিকেটটা পেয়েছি। তো সেটা এখন কি করেন? বাঁধিয়ে রেখেছেন? জানাবেন একটু অনুগ্রহ করে, যদি কেউ নিয়ে থাকেন এবং উপলব্ধি করে থাকেন। তো তিনি এটা দেওয়া শুরু করলেন, ফেক সার্টিফিকেট। চলতে লাগলো। কিন্তু একটা সময় তো লোকে জানবেই না, চারদিকেই তো ঘুঘু ঘুরে বেড়াচ্ছে, ইনফর্মার ঘুরে বেড়াচ্ছে সেই সময়, বাপ রে। তো সেই খবর পৌঁছে গেল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। শেষ রক্ষা হলো না, তার বিরুদ্ধে মামলা করা হলো, এবং সেই মামলাতে
তাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, সরকারের বিরুদ্ধে যাওয়ার অপরাধ এবং মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার অপরাধ, বিভিন্ন রকমের কেস ফেস দেওয়া হলো, যার ফলে ওই কেসগুলোতে 35 বছরের কারাদণ্ড হওয়ার কথা, 35 ইয়ার্স। 35 বছরের ঘটনাচক্রে সৌভাগ্যও বলতে পারে, যখন এটা জানাজানি হলো এবং আদালতে কেস উঠলো, সেই সময় বাইডেনের অবস্থা মানে চলে যায় অবস্থা, এবং আলটিমেটলি বাইডেন চলে গেলেন, ট্রাম্প ক্ষমতায় এলেন। ক্ষমতায় আসার পরে এই পুরনো কেসগুলো, যে কেসগুলো সেই সময় হয়েছিল, ফাইল হয়েছিল, সেগুলো নিয়ে এখন আপনারা জানেন, সেগুলো নিয়ে এখন আসছে আদালতে উঠার কথা। কিন্তু এই কেসটি 15 দিন ধরে অন্তত চলতো, সেটা আগেই অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ড সম্ভবত তিনি জানিয়ে দিয়েছেন এবং মিডিয়াকেও জানিয়ে দিয়েছেন, তার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন যে মাইকেল ক্লার্ক মুরকে আমরা রিলিজ করে দিচ্ছি, তার বিরুদ্ধে কোনো সব মামলা ডিসমিস করে দেওয়া হলো। আগে ডিসমিস করে দেওয়া হলো, কারণ আমরা এখন উপলব্ধি করছি ওই যে এখন তো আর বাইডেন নেই, ট্রাম্প, এখন ভ্যাকসিন নীতিটাই বদলে গেছে। তো অন্তত ওই দেশের ক্ষেত্রে তৃতীয় বিশ্বে ওই একই, আরো বাড়বে আগামীতে। যে উনি সেই সময় অন্তত মানুষের এই জায়গাটা দেখেছিলেন, ইনফর্ম কনসেন্টের ব্যাপারটা দেখেছিলেন, যারা নিতে চাননি তাদেরকে জোর করে নেওয়ানোর যে ব্যাপারটা তখন চলছিল, বিভিন্ন রকম চাপ দিয়ে তিনি তার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। আর তাই তিনি এই মানুষগুলোকে পরিস্থিতির কারণেই ফেক ভ্যাকসিন সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছিলেন, ইচ্ছার বিরুদ্ধে সেটা, কারণ পরিস্থিতি তখন তেমনই ছিল। তাই তিনি যেটা করেছেন সেটাকে আমরা অন্যায় বলে মনে করছি না, তাকে ছেড়ে দিলেই এখন ট্রু জাস্টিস হবে, প্রকৃত বিচার হবে তাকে ছেড়ে দিলেই। মাইকেল ক্লার্ক মুর অব্যাহতি পেয়েছেন, বিচার ব্যবস্থা তাকে মুক্ত করেছে সসম্মানে। লিঙ্ক আমি এই ইউটিউবেও দিয়ে দেব, এই ক্ষেত্রেও ফেসবুকেও দিয়ে দেব। খবরটির বড় জয় আমাদের কাছে, এবং এমনটা যে হতে পারে আমি বহু আগেই আপনাদের জানিয়েছিলাম। শুধু জায়নিস্ট নীতি বলে নয়, অবশ্যই জায়নিস্টরাও তো এখানে রয়েছে। চীনকে এখন হুয়ের সর্বেসভা বানানোর প্ল্যান করছে, কারণ আমেরিকাকে দিয়ে আর হবে না ওদের, চীনকে চাই। কারণ চীনই তো করোনার গল্পটা চীন থেকে এসেছে, এ নিয়ে বহু ভিডিও করেছি, লিখেছে। অমৃত সুপত্র 2য় খণ্ডে ওই চীনের ভূমিকাটা আমি গুরুত্বপূর্ণ সেই সময় বহু আগেই 2020-তেই লিখেছি, যেগুলো এখন ঘটছে। তাহলে তবে পাশাপাশি এটাও মানতে হবে যে জায়নিস্ট শক্তি আমেরিকাকে এমনি এমনি ছেড়ে দেয়নি। স্বাস্থ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এমনি বেরিয়ে যেতে হওয়ার পরেও কোনো পদক্ষেপ সেভাবে নেওয়া হয়নি এখনো। জায়নিস্ট শক্তির দালাল কেন অ্যালাউ করলো, কেন করতে বাধ্য হয়েছে অনেকটাই, কারণ একদিকে চীনকে তুলতে হবে ঠিক আছে, পাশাপাশি ওরা এটা আগেই বুঝেছিল যে আমেরিকার মানুষ ভুক্তভোগী এবং তারা অনেক আগে ভদ্রলোক হয়েছে, এবার হারে হারে টের পাচ্ছে। তাই আন্দোলনটা করোনার আগে থেকেই ভ্যাকসিনের বিরোধিতা সেখানে শুরু হয়েছিল, করোনার সময় সেটা তীব্রতম আকার নিল। আর তাই সেটা উপলব্ধি করেই ওরা চীনকে তোল্লা মারা শুরু করেছিল বা চীনকে প্রমোট করা শুরু করেছিল। তাই মানুষের মনে রাখবেন, মানুষ যদি সংঘবদ্ধ হয়, ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা ধরতে পারে, মানুষ যদি পাল্টা দেওয়া শুরু করে, তাহলে কিন্তু জায়নিস্ট শক্তি ও বিনাশ, একদম কেউ আটকাতে পারবে না। মানুষের শক্তি, জনতার শক্তি, ঐক্যবদ্ধ জনতার শক্তি, বিভক্ত জনতা নয়। কিন্তু বারবার বলছি, বিভক্ত হয়ে গেলে জনতা থাকে না, সেটা দল হয়ে যায়, সংগঠন হয়ে যায়, সেক্ট হয়ে যায়। তাই জনতার শক্তি বলতে চাইছি অবিভক্ত জনতার শক্তি।
তাকে সব প্রভুরাই ভয় পায়। আমেরিকায় সেটাই ঘটছিল, আর ঘটছিল বলেই লকডাউন বিরোধী আন্দোলন, ভ্যাকসিন বিরোধী আন্দোলন ইত্যাদি ইত্যাদি বিপুল আকার ধারণ করে, এবং সেইটা আয়নের শক্তি বুঝতে পারে যে না, আর তো হবে না, এবার অন্যদিকে নজর ঘোরাতে হবে। তাই তৃতীয় বিশ্ব আমাদের এখন, আমাদের দেশে তো মানুষ জাগেনি, এখনো ঘুমোচ্ছে। আমাদের মতো কেউ কেউ হয়তো জাগছি, জেগে আছি, লড়াই করছি, চেষ্টা করছি ছড়িয়ে দেওয়ার বার্তাগুলো, সচেতন করবার। কিন্তু সেই পর্যায়ে তো আমরা জাগিনি। আর আমাদের এরকম মাইকেল কার্ক মুরের মতো চিকিৎসকও নেই। একজন দেখাতে পারবেন যিনি এরকম ভাবে 18,000 দরকার নেই, 2,000 ভ্যাকসিন নষ্ট করেছেন কোনো চিকিৎসক, 2,000, 1,000 করে এরকম স্যালাইন ওয়াটার দিয়েছেন। না, পারবেন না আপনারা। নেই তো, পারবেন কোথা থেকে? গিনিপিগের দেশে দালালি হয়, লোভী, বাড়ি গাড়ি ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ, আমেরিকা, ইউরোপ, লাস ভেগাস, মঞ্চি কালো, কোথায় পাবেন? আর তাই রিলেটেড, এমনি এমনি মানুষ জাগে না। একটা নেতৃত্ব চাই, একটা দিশা চাই, একটা আলো চাই, আলো আলো একটা আলো চাই। আমরা সহযোদ্ধারা, আমরা যারা রয়েছি, অনেকেই মন্তব্য করছেন আমার এই লাইভে, শ্রদ্ধেয় মানুষ, ভালোবাসার মানুষ, তারা জোনাকি মাত্র, মানে ছোট ছোট জোনাকি, জোনাকি। আলো তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওখানে যখন ফার্মা কোম্পানি থেকেই একজন মানুষ, অ্যান্ডি ওয়ারফিল্ডের মতো মানুষ, যারা এই মেডিসিনেই আছেন, এই স্ট্রিমেই আছেন, প্র্যাকটিস করছেন, বিশিষ্ট মানুষ, বিশিষ্ট মুখ, ডলোরাস কাহেল, অ্যান্ডি ওয়ারফিল্ড, এরকম অনেক মানুষ, বাইরাম বেডল, আরো আগে রবার্ট এস ম্যান্ডেলসন 70-80 দশকে, এবং এই যে যার কথা বলছি মাইকেল কার্ক মুর, এরা যখন এই ধরনের কাজ করেন তখন তারা সূর্য হয়ে ওঠেন। কারণ তাদের অনেক বেশি করে দেখা যায়, কারণ তারা একটা বিশিষ্ট পদে, ওই একই ফার্মা কোম্পানির মধ্যে থেকেই তারা এই কাজটা করেন বা করার সাহস দেখান, নিজের জীবনকে বাজি রেখে। তাই তারা নেতা হয়ে ওঠেন। দলের নেতা নয়, সংগঠনের নেতা নয়, বাইডেনের দালাল নয়, কাজের মাধ্যমে নেতা। কেউ করে দিল, বসিয়ে দিল, গদি দিয়ে দিল, এমন নেতা নন তারা। তারা তাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে, আদর্শের মাধ্যমে মনের আসনটা দখল করে নেন। সেই নেতার কথা বলেছি আমি, তিনি সেটা হয়েছেন। আর তাই এরা যেহেতু মডার্ন মেডিসিন থেকেই উঠে আসা লড়াকু মুখ, তা স্বাভাবিকভাবে এরা অনেক বেশি মানুষকে প্রভাবিত করতে পেরেছেন। এটাই তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক। এই কারণেই মানুষ উদ্বুদ্ধ হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, ইনফর্ম কনসেন্টের জন্য চাপ দিয়েছে, লকডাউনের বিরুদ্ধে পথে নেমেছে, এবং ভ্যাকসিনকে এইভাবে জোর করে গুঁজে দেওয়ার বিরুদ্ধে তারা পথে নেমেছে, তারা সরব হয়েছে। এবং তাই ক্ষমতা বদলের পরেও ডোনাল্ড ট্রাম্পকে, রবার্ট এফ কেনেডি জুনিয়রকে এগুলো মাথায় রাখতে হয়েছে, এবং সেভাবে পলিসি তৈরি করা হচ্ছে। আর এই পলিসির একটা পলিসির ফসল হিসেবেই কিন্তু মাইকেল কার্ক মুর, উটার বিশিষ্ট প্লাস্টিক সার্জনকে অভিযোগ মুক্ত করা হয়েছে, সমস্ত চার্জ তুলে নেওয়া হয়েছে, সসম্মানে ছেড়ে দেওয়া হলো। তাহলে শেষ পর্যন্ত কিন্তু কথা বলে জনতা, চেতনার পথে ধাবিত জনতা, বিভক্ত নয়, বিভ্রান্ত নয়, ব্যক্তি স্বার্থের পুঞ্জীভূত পাঁকে নিমজ্জিত কিছু মানুষ নয়, যারা জাগ্রত চেতনার অধিকারী, বিভক্ত নয়, খণ্ডিত নয়, সেই জনতা।
যার অপেক্ষায় আমি আছি, আমরা আছি, আপনারা আছেন। এখন এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ছড়িয়ে দিন।